এভরিওয়ান, তো এই এপিসোডের প্রথমে আমরা দেখি কিয়ান ইয়াও এর মেডিসিনটিকে অনেক ভালোভাবে ডিসইনফেক্ট করে। আর এখানে ইয়াও লজ্জা পাচ্ছিল। তখনই কিয়ান বলে দেয়, তুমি ওই সময় ডিউটিতে ছিলে আর এখন তোমার যে এই আঘাতটি লেগেছে তার দায়িত্ব তোমার বসেরই, তাই এই আঘাতটি হেডিং করা নয়, আমি তোমার হেল্প করছি। এরপর যখন তারা তাদের ল ফার্মে ফিরে যায় তখন কিয়ান ইয়াওকে তার রুমে ডাকে এবং বসিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে যে আজ আমি এক্সপ্লেন করব কেন আমি চিং এর এই কেসটি নিয়েছি। এমনিতেও আমিও জানতাম যে চিং ভালো মানুষ নয়। সে তাকে বলে, আমরা লয়ার্স, কোনো জাজ নই, আর এটা জেনে রাখো ফান্ডামেন্টাল রাইটস সব মানুষেরই সেম হয়, তাতে সে খারাপ হোক বা ভালো। কোনো ব্যক্তির কাছ থেকে আমরা তার রাইটস ছিনিয়ে নিতে পারি না। আর ওই বেবিটির মা খারাপ, যার ফলে ওই বেবিটি তার রাইটস পাবে না, এটা কেমন বিচার হবে? কিয়ান তাকে বোঝানোর জন্য একটি এক্সাম্পল দেয় যে এমন একটি কেস ছিল যেখানে একটি হাজব্যান্ড তার ওয়াইফের উপর প্রতিদিন অত্যাচার করতো এবং যার ফলে সে ডিপ্রেশনে চলে আসে। আর একদিন এই ডিপ্রেশনের শিকারে সে তার হাজব্যান্ডকে হত্যা করে দেয়। সে ডিপ্রেশনের শিকারে তার হাজব্যান্ডকে হত্যা করেছিল। তার মানে কি সে খুনির সাজা পাবে না কারণ সে অত্যাচারিত হয়েছিল? না, এমনটা কখনোই হবে না। কোনো মানুষ ভালো হোক বা খারাপ, সে তার রাইটস নিশ্চয়ই পাবে। তার কথা শোনার পর ইয়াও বুঝতে পারে যে তার বস কত বেশি প্রফেশনাল। এখানে ইন্টেন্স মাহলকে নর্মাল করার জন্য কিয়ান ইয়াওকে বলে, এই চকলেটটি টেস্ট করো, নতুন এসেছে। ইয়াও সেই চকলেটের কভারটি দেখে ভাবে যে অনেক বেশি ব্র্যান্ডেড হবে। যখনই সে চকলেটটি টেস্ট করে সে বুঝতে পারে এটি কোরিয়েন্ডাল ফ্লেভারের ছিল। তার মুখ দেখে বস বলে যে এখন পর্যন্ত সাহস হচ্ছিল না এই চকলেটটি খাওয়ার, আর তোমার মুখ দেখে মনে হচ্ছে এটা আমার খাওয়ার উচিত হবে না, তুমি এটা নিয়ে যাও। দিন যাওয়ার সাথে সাথে ইয়াওয়ের চোখে কিয়ান একজন আইডল ব্যক্তি হয়ে গিয়েছিল যে প্রফেশনালিজমে সবের ওপরে ছিল। এরপর রাতে কিয়ান তার ভিলাতে বসেছিল, তার ঘুম আসছিল না। সে গুজনকে কল করে আর বলে, আমার এক ওল্ড ফ্রেন্ডের সাথে আবারও কিছু প্রবলেম হয়ে গেছে। তার হাউসমেটের সাথে লড়াইয়ের কাহিনী সে শোনাতো। তার আগেই গুজন বলে যে তোমার ফ্রেন্ডকে বলে দাও যে সে আমার ঘুম নষ্ট করেছে, আমিও তাকে অভিশাপ দিচ্ছি, তার কখনো ঘুম আসবে না। আর এই অভিশাপটি বেচারা কিয়ানের উপর তো আগে থেকেই লেগেছিল। অন্যদিকে আমাদেরকে ইয়াওকে দেখানো হয় উইকেন্ড ছিল এবং সে লেট নাইট পর্যন্ত টিভি দেখছিল। রাত 2টোর সময় তার দরজায় কেউ নক করে এবং সে যখন গিয়ে দেখে, সে এটা তো বুঝতে পেরেছিল যে বাইরে কেউ দাঁড়িয়ে আছে, বাট তার ফেস ঠিক করে দেখতে পাচ্ছিল না কারণ অন্ধকারও ছিল এবং সে সানগ্লাসও লাগিয়ে রেখেছিল। সে ভাবে কোনো চোর হয়তো, বাট কিয়ান যখন আওয়াজ দেয় তখন সে বুঝতে পারে যে বস এসেছে। ইয়াও বলে, স্যার এত লেট? কিয়ান বলে যে এখানে আমার একটি পেন রয়ে গিয়েছিল, সেটাই আনতে এসেছি। ইয়াও বলে, এত রাতে পেন? কিয়ান বলে, তুমি বুঝবে না, ওটা আমার ড্যাড দিয়েছিল আমার ফার্স্ট কেসে, ওটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। ইয়াও এর মনে হতে থাকে যে হয়তো তার ড্যাড মারা গিয়েছে, বাট কিয়ান বলে, না এমনটা কিছুই নয়, তিনি একেবারে জীবিত এবং ঠিকঠাক আছে, তুমি এরকম খেয়াল ভাবনা মাথায় আনবে না। এরপর সে অনেকক্ষণ ধরে বসে ভেতরে পেন খোঁজে, বাট সে তার সানগ্লাস খোলে না। অ্যাকচুয়ালি পেন তো শুধুমাত্র একটি বাহানা ছিল, হয়তো সে ইয়াও এর লড়ি শোনার জন্য সেখানে এসেছিল। কিছুক্ষণ পর কিয়ান বাইরে আসে এবং বলে, অনেক রাত হয়ে গেছে, এখন হয়তো আমার ড্রাইভ করে বাড়ি যাওয়া ঠিক হবে না। ইয়াও বলে, হ্যাঁ স্যার, আমারও ঠিক এটাই মনে হচ্ছিল, সেই জন্য আমি আগে থেকেই আপনার জন্য অনলাইনে একটা ড্রাইভার বুক করে নিয়েছি যে আপনার জন্য নিচে অপেক্ষা করছে। আর এটা শোনার পর বেচারা কিয়ানকে সেখান থেকে যেতেই হয়। নেক্সট ডে অফিসের মধ্যেও সে সানগ্লাস লাগিয়ে রেখেছিল এবং সে বেশি কথা রিপ্লাইও দিচ্ছিল না। এখানে তাকে সবাই নোটিস করছিল। মিটিং ওভার হওয়ার পর বাও আর ইউ তো সেখান দিয়ে চলে যায় এবং সবের শেষে ইয়াও সেখান দিয়ে যাচ্ছিল। কিয়ান ভাবে হয়তো সবাই চলে গিয়েছে, সেই জন্য সে তার সানগ্লাস খোলে আর তখনই কিছু জানার জন্য পেছনে ঘুরে আর সে সমস্ত রহস্য জানতে পেরে যায় যে বস সানগ্লাসের পেছনে তার ডার্ক সার্কেল লুকোচ্ছিল। বেচারা একেবারে পান্ডা হয়ে ফিরছিল আর ইয়াও তাকে দেখে দয়া লাগে, ভাবে যে হয়তো কাল রাতেও এসেছিল ঘুমের খোঁজে। ইয়াও তাকে এটা অফার করতেই যাচ্ছিল যে আপনি ওই বাসায় ফিরে আসতে পারেন, তখনই অন্য এক কলিগস চলে আসে এবং সেখান থেকে ইয়াওকে চলে যেতে হয়। অ্যাকচুয়ালি তারা সেই কেসটি জিতে গিয়েছিল, তার জন্য পার্টি করছিল তারা। এবং এখানে তখনই বাওয়ের কাছে একটি কল আসে এবং জানতে পারে চিং এর ডেলিভারি হয়ে গিয়েছিল। তারা অবাক হয়েছিল কারণ চিং এর ডেলিভারি হতে এখনো 1 মাস বাকি ছিল। হয়তো ইয়াওয়ের ধারণাই ঠিক ছিল, যখন সে ডিএনএ টেস্ট করেছিল তখনই বেবির সাথে কিছু ইস্যু হয়ে গিয়েছিল, যার কারণে তার প্রিম্যাচিওর ডেলিভারি হয়ে গিয়েছে। আর এখন বেবির কন্ডিশন অনেক বেশি সিরিয়াস ছিল। আর এটা শোনার পর তাদের মুড অফ হয়ে যায়, বেবিটি অসুস্থ জন্মেছিল। এরপর ইয়াওকে কল করে গ্র্যান্ডফাদার হসপিটালে ডাকে এবং সে বলে, এখন আমি পস্তাচ্ছি, আমার ডিএনএ টেস্ট করার জন্য পারমিশন দেওয়া উচিত হয়নি। আমার মনে হচ্ছে এখন আমি আবারও কেস ফাইলস করাই যাতে চিং এর কাছ থেকে আমার সমস্ত প্রপার্টি ফিরিয়ে নিতে পারি যা সে পেয়েছিল ওই বেবিটির কারণে। সেটাও বলে যে আমার ধারণা ছিল না ওই বেবিটি
মেয়েটি একটি ফিজিক্যাল ডিসেবিলিটির সাথে জন্ম নেবে এবং তার সাথে সাথে তার এটাও আফসোস ছিল যে এখন লুনা আর তার মম তার সাথে দেখা করতেও আসে না। গ্র্যান্ডফাদারের ধারণা ছিল যে হয়তো তারা প্রপার্টি না পাওয়ার কারণে রেগে আছে, বাট ইয়াও বলে যে আপনি ঠান্ডা মাথায় ভাবুন যে তারা কেন আপনার উপর রেগে আছে। নেক্সট ডে অফিসে একটি নতুন কেস এসেছিল আর এটার জন্য তাদেরকে আউট অফ স্টেশন যেতে হতো এবং এখানে বাউকেই কিয়ান অর্ডার দেয় যে 2টি বিজনেস ক্লাস সিট বুক করিয়ে নাও। বাউয়ের মনে হচ্ছিল বস হয়তো আমাকে সাথে করে নিয়ে যাবে কারণ আমি বসের ফেভারিট অ্যাসিস্ট্যান্ট। অন্যদিকে ইয়াওকে তার মম কল করে। মম বলে আগের উইকে আমরা তোমার সাথে দেখা করতে আসছি, কিছুদিন আমরা ওখানেই থাকবো। যা শুনে ইয়াও খুশি হয়ে যায় আর সে ভাবে বস মুভ আউট হয়ে গিয়েছে, ভালোই হয়েছে, বাট কিছুক্ষণ পর সে স্যাড হয়ে যায়। এবার তার কাছে এটা একটা কোয়েশ্চেন হয়ে দাঁড়িয়েছিল যে তার বসের মুভ আউট হওয়ায় সে হ্যাপি হয়েছে না স্যাড হয়েছে। সন্ধ্যার সময় কিয়ান বাসায় আসে। তার আসার কারণ জানতে চাইলে কিয়ান বলে যে প্যাকিং করে নাও কারণ কাল আমরা আউট অফ স্টেশন যাব কিছু কেসের ব্যাপারে কাজের জন্য এবং সে কেসের ডিটেলস সমস্ত কিছু বলে দেয়। তখন সে খাবার খেতে যাচ্ছিল, তাই সে কিয়ানকেও তার সাথে ডেকে নেয় খাওয়ার জন্য। এখানেই এই এপিসোডটি শেষ হয়। বন্ধুরা, আপনাদের যদি আমার এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। দেখা হচ্ছে পরের এপিসোডে। বাই বাই।